সবাই দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের যে টপিক সেটা হলো এনজাইম। এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের কাজ, এনজাইমের নামকরণ, এনজাইমের ক্রিয়ার প্রকৃতি আমরা আজকে এগুলো টপিক নিয়ে পড়বো। প্রথমে আসি এনজাইমের সংজ্ঞায়। যেসব রাসায়নিক যৌগ, বিশেষ করে প্রোটিন, বিভিন্ন জৈবিক বিক্রিয়ায় সর্বমাত্রায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে শর্ত সাপেক্ষে নিজেরা অপরিবর্তিত থাকে, সেসব রাসায়নিক যৌগকে এনজাইম বলে। এটা ছিল এনজাইমের সংজ্ঞা। এবার আসবো আমরা বৈশিষ্ট্য। প্রথমে আসি ভৌত বৈশিষ্ট্য। এনজাইম হলো এক ধরনের প্রোটিন, জীবকোষে কলয়েড রূপে এরা অবস্থান করে। এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পিএইচ 6 থেকে 9 এর মধ্যে সকল এনজাইম সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়। পিএইচ আসসালামু আলাইকুম স্যার। পিএইচ 6 থেকে 9 মানে এখানে বোঝানো হয়েছে যে 6 থেকে 7-এর নিচে হলো অম্লীয়, 7 হলো নিউট্রাল এবং 7 থেকে 9 হলো, 7-এর উপর থেকে 9 হলো ক্ষারীয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনজাইম ক্ষারীয় পরিবেশে বেশি কার্যকরী। আমাদের নিজেদের শরীর চিন্তা করলেও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাদের নিজেদের শরীর চিন্তা করলেও দেখবো যে আমাদের পাকস্থলীতে এনজাইমের উপস্থিতি খুব কম, কিন্তু ক্ষুদ্রান্ত্রে এনজাইমের উপস্থিতি অনেক বেশি, কারণ ওখানে বেশি ক্ষারীয় পরিবেশ ক্ষুদ্রান্ত্রে, এই জন্য এনজাইমের কার্যকারিতা ওখানে বেশি। এরা তাপপ্রবণ অর্থাৎ তাপে নষ্ট হয়। সর্বমাত্রায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে। এনজাইমের কার্যকারিতা এদের ত্রিমাত্রিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত। এগুলো ছিল ভৌত বৈশিষ্ট্য। এবার আসবো রাসায়নিক বৈশিষ্ট্য। উচ্চ তাপ স্যার, অতিবেগুনি। হ্যাঁ, বলো। আগের স্লাইডের লাস্টের পয়েন্টটা বুঝি নাই। ও, এনজাইমের কার্যকারিতা এদের ত্রিমাত্রিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, জি ত্রিমাত্রিক স্যার। ত্রিমাত্রিক গঠন এখানে তো আমরা দেখাইনি, কিন্তু এরকম যে এনজাইমের কার্যকারিতা অনেক সময় দেখা গেল 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের কারণে অনেক সময় দেখা যায় যে কার্যকারিতা কিছুটা নিয়ন্ত্রিত হয়। এটা স্ট্রাকচারটা আমাদের এখানে দেখানো নাই, এই জন্য হয়তো তোমাদের বুঝতে পারছি না। হ্যাঁ, ওটা দেখাতে পারলে হয়তো ভালো হইতো। আচ্ছা, রাসায়নিক বৈশিষ্ট্য। উচ্চ উচ্চ তাপ, অতিবেগুনি রশ্মি ইত্যাদির প্রভাবে কার্যকারিতা নষ্ট হয়। কিছু লিপিড বিশ্লেষী এনজাইম ছাড়া সকল এনজাইমই পানি, গ্লিসারল, লৌহ, অ্যালকোহলে দ্রবণীয়। অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড ইত্যাদি দ্বারা এনজাইম অধক্ষেপিত হয়। অধক্ষেপ মানে তলানি করা। অম্লীয় ও ক্ষারীয় উভয় পরিবেশেই ক্রিয়াশীল থাকে। স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি বলেছিলেন এই ক্লাসে সিলেবাস দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেবো ইনশাল্লাহ। অম্লীয় ও ওকে স্যার। ক্ষারীয় উভয় পরিবেশেই ক্রিয়াশীল হয়। কোএনজাইম, কোফ্যাক্টর ইত্যাদির উপস্থিতিতে এনজাইমের বিক্রিয়া ত্বরান্বিত করে। কোএনজাইম আর কোফ্যাক্টর এই জিনিসগুলো আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, এই আজকের ক্লাসে বুঝিয়ে দিব, এটা আমি পরে আসছি। এনজাইমের কাজ। জীবদেহকে কার্যক্ষম রাখতে সার্বিক বিক্রিয়াগুলো পরিচালনা করে। জীবদেহের গঠন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জীবদেহে শক্তি সঞ্চয় করে। বিক্রিয়ার গতি বাড়ায়। স্বল্প পরিমাণ এনজাইম প্রচুর পরিমাণ সাবস্ট্রেট কে প্রোডাক্টে পরিণত করে। এখানে সাবস্ট্রেট বলে একটা কথা আছে। সাবস্ট্রেট, হোয়াট ইজ সাবস্ট্রেট? সাবস্ট্রেট মানে বুঝে নাও যে এনজাইম যেসব যৌগ বা যেসব পদার্থের উপরে কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। এনজাইম কোনো বস্তুর একটি বিশেষ বন্ধনীতে পানির আয়নকে সংযুক্ত করে। এনজাইম বিভিন্ন পদার্থকে জারিত বা বিজারিত করে। এনজাইম কোনো বস্তু থেকে একটি কার্যকরী মূলককে অপর একটি বস্তুতে স্থানান্তরিত করে। এনজাইম বস্তুর পরমাণুর পুনর্বিন্যাস ঘটিয়ে আইসোমার গঠন করে। এনজাইম বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বন্ধন দ্বারা দুটি ভিন্ন ধরনের বস্তুকে একত্রে সংযুক্ত করে। বিভিন্ন জটিল যৌগকে সরল যৌগে পরিণত করে। দেহের বিভিন্ন প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সংশ্লেষ বা তৈরি করে। এগুলো ছিল এনজাইমের কাজ। আমরা এবার যাব নোমেনক্লেচার বা এনজাইমের নামকরণে। তাহলে এনজাইমের নামকরণের ক্ষেত্রে 3টি পন্থা অবলম্বন করা হয়।
এক নম্বর পন্থা হলো সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে। এই যে নিচে এখন সাবস্ট্রেটের সংজ্ঞাটা দেওয়া আছে। এনজাইম যেসব পদার্থের উপরে কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। সাবস্ট্রেট মানে সবাই বুঝেছো, এনজাইম যেসব যৌগ বা যেসব পদার্থের উপরে কাজ করবে তাকে সাবস্ট্রেট বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লিপিড একটা সাবস্ট্রেট, প্রোটিন, সুক্রোজ এগুলো সাবস্ট্রেট। তাহলে আমরা এখানে কি দেখছি যে সাবস্ট্রেটের উপর এনজাইম কাজ করে তার নামের শেষে এজ, এএসই যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। তাহলে এখানে আমরা প্রথমে যে সাবস্ট্রেট তার নাম লিপিড আর প্লাস এজ হয়ে গেল লাইপেজ। তাহলে লিপিডের লিপ প্লাস এজ লাইপেজ। ঠিক একই রকম ভাবে প্রোটিন প্লাস এজ প্রোটিয়েজ, সুক্রোজ প্লাস এজ সুক্রেজ। তাহলে সাবস্ট্রেটের নামের শেষে এজ যোগ করে আমরা নামকরণ করছি। তাহলে এরকম একটা আমি সাবস্ট্রেটের নাম বলতেছি, দেখি এনজাইমের নাম পারো কিনা। সেলুলোজ কি হবে? Cellulose. ল্যাকটোজ, Cellulose. ল্যাকটোজ, Lactate. মল্টোজ, Maltase. ভোল্টেজ, আইসোমল্টোজ। Isomalt. হ্যাঁ, এই তো পারতেছো। তাহলে এরকম করে সাবস্ট্রেটের যে নাম তার নামের শেষের অংশে এস যোগ করে আমরা এরকম নামকরণ করব। আচ্ছা, এবার আমরা আরেকটাই যাব, সেটা হলো বিক্রিয়ার নাম অনুসারে। এনজাইম যে ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার নাম অনুসারেও এনজাইমের নামকরণ করা হয়। প্রথমটা হলো অক্সিডেশন, মানে এরা কি করবে? সাবস্ট্রেটকে অক্সিডাইজ করবে। হ্যাঁ, বিক্রিয়ার উপর ক্রিয়াশীল এনজাইমের নাম অক্সিডেজ। তারপর রিডাকশন বিক্রিয়ার উপর ক্রিয়াশীল এনজাইমের নাম রিডাকটেজ। এটা কি করবে? কোনো যৌগের সাথে হাইড্রোজেনকে যুক্ত করবে বা কোনো সাবস্ট্রেটের সাথে হাইড্রোজেন, কোনো সাবস্ট্রেট থেকে হাইড্রোজেনকে বের করবে। এভাবে আইসোমারেজ, ট্রান্সফারেজ, ফসফোরাইলেজ, কার্বক্সিলেজ ইত্যাদি অ্যাসিডিক এনজাইম। এখানে কয়েকটা বিক্রিয়ার নাম দেওয়া স্যার হয়েছে। অক্সিডেজ কি করবে? অক্সিডেশন এর বিক্রিয়া হলো এরা কোনো সাবস্ট্রেটকে অক্সিজেন, কোনো সাবস্ট্রেটের সাথে অক্সিজেনকে যুক্ত করতে পারে বা অক্সিজেন বের করতে পারে। রিডাকশনটা হলো কি হাইড্রোজেন রিলেটেড, হাইড্রোজেনকে যুক্ত করবে বা হাইড্রোজেনকে বের করবে। হ্যাঁ, এটা হলো রিডাকশন। আর হাইড্রোলাইসিস মানে কি? এরা কোনো যৌগের সাথে পানির অণুকে যোগ করবে। এই হলো হাইড্রোলাইসিস মানে আদ্র বিশ্লেষণ। তাহলে বিক্রিয়ার প্যাটার্ন গুলো সব বুঝতে পেরেছো? অক্সিডেশন, রিডাকশন, জি স্যার। হাইড্রোলাইসিস। তাহলে আমরা এগুলো সবই হলো বিক্রিয়ার নাম। তাহলে বিক্রিয়ার নামে যদি এস যুক্ত করে দিই তাহলে আমরা এনজাইমের নাম পেয়ে যাব। অক্সিডেজ, রিডাকটেজ, হাইড্রোলেজ। ঠিক উপরে আমরা একটা এনজাইমের নাম ধরো ফসফোরাইলেজ। তাহলে ফসফোরাইলেজ এই এনজাইমটা কি কাজ করবে? বিক্রিয়ার নামটা কি হতে পারে? ফসফোরাইলেশন। হ্যাঁ, ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন বিক্রিয়াটা কি করে? এরা সাবস্ট্রেট থেকে ফসফেটকে বের করে অথবা সাবস্ট্রেটের সাথে ফসফেটকে যুক্ত করে। তাহলে ফসফোরাইলেশন বিক্রিয়ার কাজ হলো এটা। তাহলে ওই ফসফোরাইলেশনের নামের শেষে এস যোগ করে আমরা পেয়ে গেছি ফসফোরাইলেজ। তাহলে এই নামকরণটা বুঝলা সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার 3 নম্বর নামকরণ। 3 নম্বর নামকরণ আমরা পাচ্ছি সাবস্ট্রেট ও বিক্রিয়ার নাম অনুসারে দুইটার মিলিত প্রভাব থাকবে নামকরণের ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের নামের দুটি অংশ থাকে। নামের একটি অংশ সাবস্ট্রেটের নাম অনুসারে, অপর অংশটি বিক্রিয়ার নাম অনুসারে হয়। যেমন যে এনজাইম পাইরুভিক অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ থেকে কার্বন ডাই অক্সাইড স্থানান্তরিত করে তার নাম হবে পাইরুভিক কার্বক্সিলেজ। আবার যে এনজাইম ইথাইল অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণ করে তাকে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ বলে। তাহলে আমরা এখানে বিক্রিয়াগুলো দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে কি হয়েছে? অ্যালকোহল ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা হলো বিক্রিয়ার নাম আর অ্যালকোহলটা হলো সাবস্ট্রেটের নাম। তাহলে এখানে সাবস্ট্রেট আর এখানে বিক্রিয়ার নাম প্লাস এজ নাম হয়ে গেল কি? অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। আবার নিচে সাইটোক্রোম হলো সাবস্ট্রেটের নাম, অক্সিডেশন বিক্রিয়ার নাম প্লাস এজ সাইটোক্রোম অক্সিডেজ। নাইট্রেট সাবস্ট্রেটের নাম, রিডাকশন বিক্রিয়ার নাম প্লাস এস নাইট্রেট রিডাকটেজ। আমি একটা বিক্রিয়ার মাধ্যমে এটা ব্যাখ্যা করেছি। যেমন এখানে আছে গ্লুকোজ যোগ এটিপি, গ্লুকোজ আর এটিপি। হ্যাঁ, এটিপি আমরা বলেছিলাম যে এটিপিটা হলো একটা ফসফোরাইলেশন বিক্রিয়া, কারণ এটিপি কি হয়? এটা ভেঙে ফসফেটকে রিলিজ করে, আবার ফসফেট কোনো সাবস্ট্রেটের সাথে সংযুক্ত করবে। তাহলে এখানে নামটা হয়েছে হেক্সোকাইনেজ। হেক্সো এই কথাটা হেক্সোস থেকে এসেছে।
হেক্সোজ। তাহলে গ্লুকোজ আর এটিপির মধ্যে কে হেক্সোজ? গ্লুকোজ। 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 তাহলে হেক্সো কথাটা কোথা থেকে এসেছে? সাবস্ট্রেট থেকে এসেছে, তাই না? গ্লুকোজ থেকে। গ্লুকোজ থেকে। জি স্যার। এবার কাইনেজ। কাইনেজ হলো এক ধরনের ফসফোরাইলেজ এনজাইম। কাইনেজ হলো এক ধরনের ফসফোরাইলেজ এনজাইম। আমরা একটু আগেই জানলাম ফসফোরাইলেজ এনজাইম কি করে, কোনো সাবস্ট্রেট থেকে ফসফেটকে বের করে বা কোনো সাবস্ট্রেটের সাথে ফসফেটকে যোগ করে। তাহলে এখানে এখানে কি হয়েছে, এটিপি এটিপি কে ভেঙে দিবে কাইনেজ। ভেঙে দেওয়ার কারণে এখান থেকে একটা ফসফেট বের হবে এবং একটা এডিপি তৈরি হবে। ফসফেটটা গ্লুকোজের 6 নম্বর কার্বনে যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে, গ্লুকোজ 6 ফসফেট। আর এটিপি একটা ফসফেট ছেড়ে দিয়ে তৈরি করেছে এডিপি। ঠিক আছে? তাহলে এখানে কি করেছে, কাইনেজ এনজাইম একটা ফসফেটকে সাবস্ট্রেটের সাথে যুক্ত করে দিয়েছে, এই জন্য নাম হয়েছে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে কাইনেজ অংশটা হলো বিক্রিয়ার নাম থেকে এসেছে, আর হেক্সো নামটা সাবস্ট্রেটের নাম থেকে এসেছে। তাহলে নামকরণটা কি বুঝলা? 3 নম্বর নামকরণ। জি স্যার। আচ্ছা, নিচে দেখো, নিচে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা জাইমেজ আর একটা হলো জাইমোজেন। জাইমেজ এনজাইম কোনগুলো? আমাদের দেহে বা উদ্ভিদ দেহ এমন কিছু এনজাইম আছে যারা নির্গত হওয়ার সাথে সক্রিয় অবস্থায় বিরাজমান, তাদেরকে বলবো জাইমেজ। যেমন উদাহরণ সুক্রেজ, লাইপেজ, অ্যামাইলেজ, এগুলো এরা নির্গত হওয়ার সাথে সাথে কাজ করে। জাইমোজেন এরা হলো কি, যে নির্গত হওয়ার সাথে, নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে এরা নিষ্ক্রিয় থাকে, নির্গত হওয়ার পর এরা সক্রিয় অবস্থায় থাকে না, তাদেরকে সক্রিয় করে অন্য কোনো পদার্থ। যেমন আমাদের পাকস্থলীতে একটা এনজাইম আছে, নিষ্ক্রিয় এনজাইম, এর নাম পেপসিনোজেন। নাম শুনেছো পেপসিনোজেন? জি স্যার। জি এটাকে, স্যার, প্রোটিন এই পেপসিনোজেন এটাকে বিপাকে। যদি স্যার এটাকে সক্রিয় পেপসিনে পরিণত করতে হয়। ইয়েস, গুড, সক্রিয় পেপসিনে পরিণত করে। তাহলে যখন সে নির্গত হয়েছিল তখন সে কিন্তু নিষ্ক্রিয় ছিল, তাহলে একে সক্রিয় পেপসিনে পরিণত করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। গুড, অনেক ভালো লাগলো, ভালো একটা অ্যান্সার দিলা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে দেয়। তাহলে এরকম দেখবা যে যে সমস্ত এনজাইমের নাম আছে সেটা জেন আছে, জেন। আমরা অগ্ন্যাশয়ে একটা এরকম এনজাইম পাবো ট্রিপসিনোজেন, তাহলে ওটাও জাইমোজেন। ঠিক আছে? তাহলে এই হলো নিষ্ক্রিয় এবং সক্রিয় এনজাইম। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আসবো, সেটাকে বলা হয় এনজাইমের ক্রিয়া প্রকৃতি বা মেকানিজম বা ক্রিয়া কৌশল। তাহলে এনজাইমের ক্রিয়া প্রকৃতি, লক অ্যান্ড কি মেথড। এনজাইমের এই ক্রিয়া কৌশলকে লক অ্যান্ড কি মেথড নামে ঘোষিত করেছেন ফিশার 1894 সালে। হ্যাঁ, ফিশার বলেছেন এনজাইম হলো লক বা তালা, সাবস্ট্রেট হলো কি বা চাবির সাথে তুলনা করা হয়েছে। নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি বামে ছবিতে এনজাইম, এনজাইমের উপরে একটা এবং নিচে একটা, দুইটা এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডিং, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট কাকে বলে? এনজাইমের যে স্থানে সাবস্ট্রেট সংযুক্ত হয় তাকে অ্যাক্টিভ সাইট বলে। আমি আবার বলছি, এনজাইমের যে স্থানে সাবস্ট্রেট সংযুক্ত হয় তাকে অ্যাক্টিভ সাইট বলে। অ্যাক্টিভ সাইটের সংজ্ঞা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে এবার দেখো, এ একটা সাবস্ট্রেট, বি একটা সাবস্ট্রেট, এখানে অ্যাক্টিভ সাইট আছে দুইটা। তাহলে এ সাবস্ট্রেট এ উপরের অ্যাক্টিভ সাইট, বি সাবস্ট্রেট নিচের অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হয়ে যায়। তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইটে যখন সাবস্ট্রেট সংযুক্ত হয় তখন একটা যৌগ গঠন করে, এই যৌগটাকে আমরা বলবো এনজাইম সাবস্ট্রেট যৌগ বা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এই যৌগটা পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে গিয়ে এনজাইম অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, কিন্তু নতুন প্রোডাক্ট তৈরি হয়। নতুন প্রোডাক্ট এখানে সি আর এখানে ডি। আমরা যদি ধরে নিই এ আর বি হলো, এ হলো সুক্রোজ আর বি যদি পানি ধরি, তাহলে এখানে সি হবে গ্লুকোজ আর ডি হবে ফ্রুক্টোজ। তাহলে এখানে এনজাইম শেষে অপরিবর্তিত থাকলো, পক্ষান্তরে নতুন প্রোডাক্ট তৈরি হয়ে গেল। তাহলে এটাই হলো এনজাইমের ক্রিয়া কৌশল। ওকে, তাহলে এনজাইমের ক্রিয়া কৌশল কি সবাই বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার। আচ্ছা, ওটারই ব্যাখ্যা আমি আবার একটু রিপিট করি। তাহলে এনজাইম যেসব পদার্থের উপর ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলা হয়। প্রথম পর্যায়ে সাবস্ট্রেট অণু এনজাইমের বিক্রিয়া স্থলে বা অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ বা কমপ্লেক্স গঠন করে।
দ্বিতীয় পর্যায়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বিশ্লিষ্ট হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থের সৃষ্টি করে এবং এনজাইম অপরিবর্তিত অবস্থায় পৃথক হয়ে যায়। এবার আমরা আসবো ইনডিউসড ফিট। 1 আর 2 হলো এই এনজাইমের ক্রিয়ার প্রকৃতির মেন বর্ণনা। এবার আমরা আসবো ইনডিউসড ফিট। ইনডিউসড ফিট জিনিসটা একটু বুঝতে হবে। কোনো এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না। তাহলে সঠিকভাবে ফিট না হওয়ার কারণটা হলো যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট আছে সেই অ্যাক্টিভ সাইটের তুলনায় সাবস্ট্রেট হয় বড় হয় আর না হলে ছোট হয়। এর কারণে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট বসতে পারে না। এসব ক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হলে এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায়। সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সঠিকভাবে ফিট করে নেয়, একে বলা হয় ইনডিউসড ফিট। আমরা একটু ছবিতে যাই। তাহলে এখানে বাম সাইডে যে ছবিটা এখানে একটু খেয়াল করো। বামে এখানে আমরা দিয়েছি সাবস্ট্রেট আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এনজাইম আর এটা হলো অ্যাক্টিভ সাইট। তাহলে আমরা কি বললাম যে এনজাইমের অ্যাক্টিভ সাইটের তুলনায় সাবস্ট্রেট যদি বড় হয় বা সাবস্ট্রেট যদি ছোট হয়, বড় হলেও সমস্যা ছোট হলেও সমস্যা, তাহলে অ্যাক্টিভ সাইট সেটাকে নিতে পারবে না। তাহলে ওই সেই বড় সাবস্ট্রেট বা ছোট সাবস্ট্রেটকে যদি অ্যাক্টিভ সাইট বা এনজাইম নিতে চায় তাহলে কি হবে, অ্যাক্টিভ সাইটের কাঠামো পরিবর্তন হয়ে যাবে। আর কাঠামো পরিবর্তন হলে স্যার এখানে হ্যাঁ বলো। স্যার এখানে যে অ্যাশ কালার দিয়ে ভরাট করা ওটা কোন সাইড? এটা হলো অ্যাক্টিভ সাইট, এখানে দিয়েছি মানে স্যার এইটা। অ্যাক্টিভ, জি স্যার তো অ্যাক্টিভ সাইড। এই হ্যাঁ বড়টা অ্যাক্টিভ সাইড নাকি হ্যাঁ। ভেতরে যে একটুখানি না, যেটা ভিতরে ঢুকেছে কভার সেটা করা হলো ওটা? সাবস্ট্রেট। যেটা ভিতরে ঢুকেছে সেটা স্যার এটা না সাবস্ট্রেট। প্রথম চিত্রে। হ্যাঁ প্রথম টিক যেটা জি বামে, স্যার প্রথম। প্রথম জি টিক স্যার। যেটা বামে বামে যেটা ঢুকছে সেটা হলো সাবস্ট্রেট। আর ডানে যে বড় যেটা এনজাইম আমরা দেখতে পাচ্ছি, এই এনজাইমের এটা হলো এনজাইম আর এই গহ্বরটা হলো অ্যাক্টিভ সাইট। এখানে অ্যাক্টিভ সাইট একটা আছে, ও আচ্ছা। ঠিক আছে। তাহলে এই জি অ্যাক্টিভ স্যার বুঝতে সাইটটা পেরেছি। দেখো, এই অ্যাক্টিভ সাইটটা সাবস্ট্রেটের তুলনায় বড় না ছোট দেখে কি? বড়। সেম স্যার। সেম। হুম, আচ্ছা এখানে বড়। আচ্ছা। হ্যাঁ এখানে এখানে কি আছে, অ্যাক্টিভ সাইটটা সাবস্ট্রেটের তুলনায় সামান্য বড় আছে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ তাহলে তারপরেও তাকে ফিট করে নিচ্ছি, তাহলে এখানে কি করছে, এনজাইমের অ্যাক্টিভ সাইট তার কাঠামো পরিবর্তন করছে, অ্যাক্টিভ সাইট একটু ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে সাবস্ট্রেটকে সে ফিট করে নিচ্ছে। এই ফিটকেই বলবো ইনডিউস ফিট। আচ্ছা এবার লজিকে আসো। মনে করো তোমার কাছে একটা তালা একটা চাবি আছে। হ্যাঁ, যে তালার যে চাবি, তাই না? এখন আমি একটা তোমাকে চাবি দিলাম, এই চাবিটা দিয়ে বললাম এই চাবিটা ছোট হতে পারে বা বড় হতে পারে। যেটা দেখা গেল যে তোমার কাছে যে তালা চাবি আছে, আমার যে চাবিটা মনে করে দিলাম, আমার চাবিটা মনে করো সাইজ বড়, তখন সেই চাবিটা কি করলো, তোমার তালায় তুমি যদি ঢুকাও তখন কি হবে, সে সেটা কি প্রবেশ করতে পারবে? পারবে না। কারণ আহ, যে তালার যে চাবি সেটাইতেই ফিট হবে। হ্যাঁ, তারা কখনো চাবিকে নেওয়ার জন্য নিজেকে পরিবর্তন করে না, করে? তারা কি না কখনো? স্যার। না স্যার। হ্যাঁ। তাহলে এখানেও এনজাইম কি করছে, যে ইনডিউসড ফিটের মাধ্যমে সে তালার অ্যাক্টিভ সাইটকে সে পরিবর্তন করে ফেলছে। এই জন্য অনেক সময় বলা হয় ইনডিউসড ফিটের কারণে, হ্যাঁ, ফিশারের যে লক এন্ড কি মেথড এটা গ্রহণযোগ্য নয়। ফিশার বলেছিল এনজাইম হলো তালা আর সাবস্ট্রেট হলো চাবি। এই মতবাদটা কার কারণে গ্রহণযোগ্য নয়? ইনডিউসড ফিটের কারণে গ্রহণযোগ্য নয়। তাহলে এই কথাটাকে সবাই বুঝতে স্যার পারছে? ইনডিউসড ফিট এটা কি? স্যার জি এটা কি একটা পদ্ধতি নাকি একটা বিষয়? না, এটা এটা মানে বিজ্ঞানীদের ধারণা যে এরকম অনেক সময় দেখা গেলো সাবস্ট্রেট বড় বা ছোট যদি হয়, সেক্ষেত্রে অ্যাক্টিভ সাইট, হ্যাঁ, তার কাঠামো সামান্য পরিবর্তন করে ফিট করে নেয় সাবস্ট্রেটকে। এই ফিটকে নাম দেওয়া হয়েছে ইনডিউস ফিট। মানে এনজাইম, স্যার। হ্যাঁ বলো। স্যার যখন প্রোডাক্ট তৈরি হয় তখন কি এনজাইম আবার আগের মতন হয়ে যায়? হ্যাঁ, প্রোডাক্ট তৈরি হওয়ার পর আবার আগের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, ইনডিউস ফিট সব এনজাইমের ক্ষেত্রে প্রযোজ্য না, কোনো কোনো এনজাইম এরকম করতে পারে। বুঝছো? আচ্ছা এবার আমরা পরেরটা, আচ্ছা এবার আমরা পরে একটা ইতে আসছি। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বস্তুর অণুগুলির ভিতর এক ধরনের সংঘর্ষ ঘটে। প্রতি একক সময়ে অণুগুলির সংঘর্ষের সংখ্যা যত বেশি হয় বিক্রিয়ার হার তত বেড়ে যায়। এখানে
আমরা বলতেছি কি যে যখন কোনো বিক্রিয়া হয়, বিক্রিয়ার আগে যে সব পদার্থ অংশগ্রহণ করে সেই পদার্থগুলোর নাম কি? সাবস্ট্রেট। ধরে নাও দুইটা সাবস্ট্রেট আছে, দুইটা সাবস্ট্রেট ছেড়ে দেওয়া হয়েছে। সাবস্ট্রেটের মধ্যে যে অণুগুলো আছে এই অণুগুলো বিক্রিয়া করার চেষ্টা করছে, ঠিক আছে? তাহলে এই অণুগুলো মধ্যে যত বেশি সংঘর্ষ হবে তত বেশি কিন্তু বিক্রিয়ার হার বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে যে তাহলে প্রথমের যে প্যারা, সেই প্যারাতে এটুকুই বোঝানো হয়েছে। তাহলে এখানে কি হলো যে সাবস্ট্রেট, দুইটা সাবস্ট্রেট ছাড়া আছে, এই সাবস্ট্রেটের মধ্যে যে অণুগুলো আছে এই অণুগুলো একটা অণু আরেকটা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত। এই সংঘর্ষ যত বাড়তে থাকবে বিক্রিয়ার হার তত বেড়ে যাবে। এবার আমরা আসি অণুগুলোর সংঘর্ষ ঘটানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে কার্যকরী শক্তি বলে। তাহলে একটা সাবস্ট্রেটের একটা অণু আরেকটা সাবস্ট্রেটের অন্য অণুর সাথে যখন সংঘর্ষ ঘটাবে, এই ঘটানোর জন্য কিছু কার্যকরী শক্তি প্রয়োজন হয়, যার কারণে অণুগুলোর সংঘর্ষ ঘটে। এবার আসি, এনজাইমের উপস্থিতি প্রয়োজনীয় শক্তির পরিমাণ কমিয়ে দেয়। অর্থাৎ এনজাইমের অনুপস্থিতিতে একটি নির্দিষ্ট পরিমাণ কার্যকরী শক্তিতে যতগুলো অণুর সংঘর্ষ ঘটে, এনজাইমের উপস্থিতিতে এবং সমপরিমাণ কার্যকরী শক্তিতে তার চেয়ে বেশি সংখ্যক অণুর সংঘর্ষ ঘটে, ফলে রাসায়নিক শক্তির হার বেড়ে যায়। আচ্ছা, এটা আমি এবার আরেকটু ডিফাইন করি। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রথমে আমরা কি করেছিলাম, দুইটা সাবস্ট্রেট নিয়েছিলাম, তাই না? এই দুইটা সাবস্ট্রেটের ছেড়ে জি দেওয়ার স্যার। ফলে কি হয়েছে যে তারা একটা সাবস্ট্রেটের একটা অণু আরেকটা সাবস্ট্রেটের আরেকটা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত। আর যখনই সংঘর্ষ করবে, এই সংঘর্ষ ঘটানোর জন্য কি শক্তির প্রয়োজন? কার্যকরী শক্তির প্রয়োজন, তাই না? কার্যকরী কার্যকরী শক্তি। হ্যাঁ, যখন স্যার সাবস্ট্রেট, ঘর্ষণ ঘটালে বিক্রিয়ার হার বেড়ে যাবে কিভাবে? ওটা বলতেছি। তাহলে মনে করো যে প্রথমে দেখা গেল যে দুইটা সাবস্ট্রেট রাখা আছে, দেখা গেল একটা সাবস্ট্রেটের 5টা অণু আরেকটা সাবস্ট্রেটের 5টা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এবং একটা এই কার্যকরী শক্তির কারণে কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়েছিল। হ্যাঁ, বিক্রিয়ার হার কিন্তু তেমনটা বাড়ে নাই। এখন দেখা গেল যে ওই সাবস্ট্রেট গুলোর মধ্যে যদি এনজাইম দিয়ে দেওয়া হয়, এনজাইম দিয়ে দেওয়ার ফলে দেখা গেল কার্যকরী শক্তি ঠিকই আছে, কিন্তু অণুগুলোর মধ্যে সংঘর্ষ লেভেল অনেক বেড়ে গেছে। আগে যেখানে ছিল 5টা অণু, এখন হয়ে গেল 50টা অণুর মধ্যে সংঘর্ষ। একটা সাবস্ট্রেট আরেকটা সাবস্ট্রেটের 50টা অণুর মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল। ফলে কি হবে? বিক্রিয়ার হার বেড়ে যাবে না? বিক্রিয়ার হার বেড়ে যাবে না? তাহলে এনজাইম আসার কারণে কি করলো? একই কার্যকরী শক্তিতে, হ্যাঁ, অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বাড়িয়ে দিল, যার ফলে রাসায়নিক শক্তির হার বেড়ে গেল। তাহলে এনজাইম কি করে যে, স্যার এনজাইম এই কাজটা করে কিভাবে? কারণ এনজাইমের ধর্মই তাই, সে কি করে, সে সাবস্ট্রেটের মধ্যে স্বল্প মাত্রায় উপস্থিত থাকে এবং স্বল্প মাত্রায় উপস্থিত থেকে সে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়, এবং বাড়িয়ে দিয়ে সে নতুন প্রোডাক্ট তৈরি করবে এবং বিক্রিয়া শেষে নিয়ে নিজে অপরিবর্তিত থেকে যাবে। এনজাইমের কাজটাই হলো এইটা। স্যার এই কাজটাকেই কি অনুঘটক বলে? হ্যাঁ, অনুঘটক বলে, এটাকে অনুঘটক বলে। ঠিক আছে? তাহলে এনজাইম কি করে? এনজাইম হলো একই কার্যকরী শক্তি মধ্যে থেকে সে কি করলো? বিক্রিয়ার হারকে বাড়িয়ে দিল। বুঝছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আমরা আরো কয়েকটা টপিক জানবো। এটা হলো ইনহিবিটর, অ্যালোস্টেরিক এনজাইম, ইফেক্টর, এই জিনিসগুলো কি। প্রথমে আসি অ্যালোস্টেরিক এনজাইমস। কিছু কিছু এনজাইম আছে যাদের একাধিক সাব ইউনিট থাকে। এদের আকৃতি ও কাজ সহজেই পরিবর্তনশীল হতে পারে। এই ধরনের এনজাইমকে অ্যালোস্টেরিক এনজাইম বলে। ইফেক্টর, অ্যালোস্টেরিক এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণকারীকে ইফেক্টর বলে। এরা এনজাইমের অ্যাক্টিভ সাইট ছাড়া অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয়ে অ্যাক্টিভেটর জি স্যার। বা ইনহিবিটর হিসেবে কাজ করে। তাহলে অ্যাক্টিভেটর মানে কি? বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেওয়া। আর ইনহিবিটর মানে হলো বিক্রিয়ার গতিকে থামিয়ে দেওয়া বা বাধা দেওয়া। এবার আসছি ইনহিবিটর। কিছু কিছু পদার্থ এনজাইমের কাজে বাধা দান করে, এদের ইনহিবিটর বলে। এরা অ্যাক্টিভ সাইটে বা অন্য কোনো সাইটে যুক্ত থেকে সাবস্ট্রেটকে এনজাইমে যুক্ত হতে দেয় না। ঠিক আছে? তাহলে ইনহিবিটর, স্যার অ্যাক্টিভেটর কি করে? অ্যাক্টিভেটর হলো বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়, অ্যাক্টিভেটর। আর এখানে অ্যাক্টিভেটরের সংজ্ঞাটা দেওয়া নাই, ইনহিবিটরের সংজ্ঞাটা দেওয়া আছে। ইনহিবিটর কি করবে? এরা এনজাইমের অ্যাক্টিভ সাইটেও যুক্ত হতে পারে, অন্য সাইটেও যুক্ত হতে পারে। ঠিক আছে? আমরা এখানে শুধু অ্যাক্টিভ সাইটের কথা বলেছি যে ইনহিবিটর অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে পারে। আসলে অ্যাক্টিভ সাইট ছাড়া অ্যালোস্টেরিক সাইট বা এনজাইমের অন্য যে কোনো স্থানে ইনহিবিটর যুক্ত হতে পারে। যে স্থানেই যুক্ত হোক, যার কারণে অ্যাক্টিভ সাইট অকার্যকর হয় এবং সাবস্ট্রেট এনজাইমে যুক্ত হতে পারে না।
এই জিনিসটাই আমি এখন ছবির মাধ্যমে একটু বুঝাই দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবা। উপরে দেখো ডান সাইডের ছবিটা, উপরে দেখো একটা এনজাইম দেওয়া আছে, সবাই খেয়াল করেছো? উপরে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি জি স্যার। সাবস্ট্রেট। হ্যাঁ, তার জি উপরে স্যার। উপরে সাবস্ট্রেট যেখানে যুক্ত আছে ওই সাইটটার নাম কি? অ্যাক্টিভ সাইট। কি সাইট ওটা? সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট। একদিক স্যার। আর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যালোস্টেরিক সাইট। এই অ্যালোস্টেরিক সাইটে কেউ কিন্তু যুক্ত হয় নাই, হয়েছে? এই না ছবিতে স্যার। না। অ্যালোস্টেরিক সাইটটা ফাঁকা, এই কারণে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়েছে। ঠিক তার নিচে আরেকটা ছবি দেখো, অ্যালোস্টেরিক সাইটে কে সংযুক্ত আছে? ইনহিবিটর। অ্যালোস্টেরিক সাইটে ইনহিবিটর সংযুক্ত হয়ে গেছে, যার ফলে অ্যাক্টিভ সাইট অকার্যকর হয়ে গেছে। এখন অ্যাক্টিভ সাইট কি করবে? সাবস্ট্রেটকে আর নিতে পারবে না। হ্যাঁ, এই ইনহিবিটর, আমি তো এখানে বললাম অ্যালোস্টেরিক সাইটে সংযুক্ত, এই ইনহিবিটর অন্য যে কোনো স্থানে যুক্ত হতে পারতো, উপরে ডানে বামে, যে কোনো জায়গায় যুক্ত হতে পারতো। ইনহিবিটর যে এনজাইমের যে স্থানে যুক্ত হোক, হ্যাঁ, অ্যাক্টিভ সাইট অকার্যকর হয়ে যায়, যার ফলে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে আর প্রবেশ করতে পারে না। ঠিক আছে? এইভাবে তখন কি হবে? যেহেতু সাবস্ট্রেট প্রবেশ করতে পারছে না, ফলে বিক্রিয়ায় কি আর অংশগ্রহণ করতে পারবে? না স্যার। না স্যার। না স্যার। ফলে বিক্রিয়া কি হবে? থেমে যাবে না? থেমে যাবে। স্যার। তো ঠিক আছে, তাহলে এই হলো এই জিনিসগুলো আমরা শিখলাম। এবার আসবো এনজাইমের গঠন। এনজাইম সাধারণত গ্লোবিউলার প্রোটিন দ্বারা গঠিত। আমরা যখন ভৌত গঠন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এনজাইম হলো এক ধরনের প্রোটিন। আর আমরা জানি প্রোটিনের মূল গঠন উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। আর এনজাইমে আমরা দেখব সর্বনিম্ন অ্যামাইনো অ্যাসিড 62 এবং সর্বোচ্চ অ্যামাইনো অ্যাসিড 2500 পর্যন্ত হতে পারে। যদি 62টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে এনজাইম তৈরি হয়, সেই এনজাইমের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, 4 অক্সালো প্রোটনেট টটোমারেজ। আর যদি 2500 অ্যামাইনো অ্যাসিড দিয়ে এনজাইমটা গঠিত হয়, সেই এনজাইমের নাম হলো অ্যানিমাল ফ্যাটি অ্যাসিড সিনথেস। এখানে আমরা আরো কিছু টপিক জানবো, এগুলোর নাম হলো প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কো এনজাইম। তো কনজুগেটেড প্রোটিনের সংজ্ঞাটা কি? যে প্রোটিন অংশের সাথে নন প্রোটিন অংশ সংযুক্ত হয়ে যে প্রোটিন তৈরি হবে তাকে বলা হবে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের সংজ্ঞা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার অ্যাপোএনজাইমের সংজ্ঞাটা বলছি। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলে। অ্যাপোএনজাইমের সংজ্ঞা বুঝেছো? জি স্যার। এবার বলবো কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন অংশকে কি বলা হয়? প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই প্রস্থেটিক গ্রুপ কোনো জৈব রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত হলে তাকে আমরা বলবো কোএনজাইম। ওকে, তাকে কি বলবো? কোএনজাইম। আবার আমরা এখানে দেখতে কোএনজাইম। পাচ্ছি প্রস্থেটিক গ্রুপ যদি কোনো ধাতুর আয়ন মেটাল হয় তখন তাকে বলবো কোফ্যাক্টর। তাহলে আমরা এখানে কোএনজাইম, কোফ্যাক্টর, প্রস্থেটিক গ্রুপ, অ্যাপোএনজাইম এই টার্মগুলো সবাই বুঝলাম? জি স্যার। আমি এমন একটা কোএনজাইমের নাম বলছি, যেমন এনএডি। এনএডি হলো একটা কোএনজাইম, এফএডি হলো একটা কোএনজাইম। ঠিক আছে? এখন তাহলে আমরা বলতে পারি প্রস্থেটিক গ্রুপ কয় ধরনের? ফ্যাক্টর কোনগুলা? প্রস্থেটিক গ্রুপ কয় ধরনের? দুই। এখানে কয় ধরনের দেওয়া আছে? দুই ধরনের। কোনগুলো? দুই ধরনের। কোফ্যাক্টর, কোফ্যাক্টর আর কোএনজাইম। কোএনজাইম। আচ্ছা, এবারে একজন প্রশ্ন বললা, সে প্রশ্ন কি প্রশ্ন বুঝতে পারি নাই, বলো। একজন প্রশ্ন করেছিল, কি যেন, বলো। স্যার, হ্যাঁ স্যার বলছেন যে কুফ্যাক্টর কোনগুলো? কোএনজাইম তো আমরা জানি এনজাইমকে সহযোগিতা করে, হ্যাঁ। কুফ্যাক্টর কি করে? ও, কোফ্যাক্টরও এরা হলো তোমার, এরা এরা হলো এনজাইমের সহযোগিতা করে না, তবে এরা আমাদের বিভিন্ন যে আমাদের দেহ গঠনে এরা ভূমিকা রাখে। যেমন তোমরা আমরা যখন প্রোটিন পড়াইছিলাম তখন ওখানে কিন্তু এটার নাম এসেছিল যে সেলোপ্লাজমিন। হ্যাঁ, এরকম নাম কিন্তু এসেছিল, সেলোপ্লাজমিন। এটা একটা কোফ্যাক্টর। ঠিক আছে? এগুলো দেহ গঠনে অংশগ্রহণ করে। তাহলে আমি একটা কোফ্যাক্টরের নাম বললাম সেলোপ্লাজমিন, আরেকটা মনে আছে সিডেরোফিলিন, এগুলো কোফ্যাক্টরের নাম। তো আমাদের কোফ্যাক্টরটা অত ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হলো কোএনজাইম।
তাহলে এখানে আমরা দুই ধরনের প্রস্তুতি গ্রুপ পেলাম, একটা হলো কোএনজাইম আর একটা হলো কোফ্যাক্টর। আচ্ছা, তাহলে অ্যাপোএনজাইম কি দ্বারা গঠিত? অ্যাপোএনজাইম কি পূজা। দ্বারা গঠিত? জি স্যার। অ্যাপোএনজাইম আমরা প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশ। হ্যাঁ, তাহলে এখন আমরা বলতে পারি যে অ্যাপোএনজাইমের প্রোটিন, অ্যাপোএনজাইমের এককগুলো কি? অ্যাপোএনজাইমের এককের নাম কি, কেউ পারবা? অ্যামাইনো অ্যাসিড। গুড, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এবার বলো তো দেখি যে যে জটিল শর্করা যদি আমি বিশ্লেষণ করি তাহলে ক্ষুদ্রতম যে শর্করা পাবো তার নাম কি? কি বললেন? জটিল শর্করাকে যদি আমি বিশ্লেষণ করি, যে শর্করা পাবো ক্ষুদ্র শর্করা তার নাম কি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হবে না? মনোস্যাকারাইড। আচ্ছা, এবার বলো জি এই স্যার। মনোস্যাকারাইড একটার সাথে একটা সংযুক্ত হয় কোন বন্ধন দ্বারা? পেপটাইড বন্ধন। না, গ্লাইকোসাইডিক। গ্লাইকোসাইডিক। আর পেপটাইড বন্ধন দ্বারা কে যুক্ত হয়? গ্লাইকোসাইডিক। প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড। পেপটাইড বন্ধন দ্বারা কে যুক্ত হয়? শর্করা। অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এবার বলো তো লিপিডকে ভাঙলে আমরা কি পাবো? লিপিডকে ভাঙলে স্যার ওই তো ফ্যাটি অ্যাসিড। কোলেস্টেরল। ফ্যাটি অ্যাসিড পাবো। না, ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর কি পাবো? গ্লিসারল। ঠিক আছে। আচ্ছা, ফ্যাটি গ্লিসারল। অ্যাসিড আর গ্লিসারলের মধ্যে একটা বন্ড হয়, এই বন্ডটার নাম কি? এস্টার। আমরা লিপিড পড়ানোর সময় বলেছিলাম যে এস্টার যৌগ, এস্টার যৌগ। ঠিক আছে। তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পরস্পর এস্টার যৌগ বা এস্টার বন্ড গঠন করে। আমার অ্যাটেন্ডেন্স মিম আক্তারের কাছে চলে যাচ্ছে কেন? তুমি চেঞ্জ করে সেন্ড টু এভরিওয়ান দাও, তাইলে ঠিক হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে। চেঞ্জ করবো কিভাবে? ও, থ্যাংক ইউ। ওয়েলকাম। এলমা, তোমার কাছে আমার মেসেজ গেছে। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার তো আসেইনি। তো কাশু মারাচ্ছে তো। আবার কি রুল লেখা লাগবে? না, হোস্ট তো স্যার একদম বন্ধ আছে, হয়ে কিন্তু গেছে। স্যার নেই। স্যার নেই তো। আচ্ছা, এটা কি হাসে? আচ্ছা, এবার সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, ওই যে কারেন্ট চলে গেছিল, এই যে জেনারেটরের মাধ্যমে অন করা হলো, আবার বন্ধ করে আবার আসতে হলো। কিন্তু আমি তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু তোমরা আমার কথা মনে হয় শুনতে পাচ্ছিলে না। এর আগে আমি প্রবেশ করেছিলাম, কিন্তু আমি শুনতে পাচ্ছি সবার কথা, কিন্তু আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। স্যার আবার প্রেজেন্ট দেব? না, আগেরটাতে তো প্রেজেন্ট যারা দাও নাই তারা দিতে পারো। আচ্ছা আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, তোমরা অনেকে জয়েন হচ্ছে, যারা জয়েন হয় নাই তারা জয়েন করতে বলা হয়। অনেকে মনে করতে পারে ক্লাস শেষ মনে হয়। হ্যাঁ, আসলে কারেন্ট চলে গেছে, এই কারণে আমি আবার বন্ধ করে আবার ওপেন করলাম। আচ্ছা, এবার আমরা শুরু করি। যে তাহলে আমরা কয়েকটা কোএনজাইমের নাম এখানে আমরা দেখবো, এখানে আমরা সংক্ষিপ্ত নাম কয়েকটা আমরা দেখবো এবং তাদেরই পূর্ণরূপ আমরা এখানে লিখেছি।
যেমন এখানে এফএডি, এফএডি হলো একটা কোএনজাইমের নাম, এর পূর্ণরূপ হলো ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এফএডিএস2, এফএডিএস2 হলো সংক্ষিপ্ত নাম, এর পূর্ণরূপ হলো রিডিউস ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এফএমএন, এটা হলো ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। এনএডি, এনএডি মানে হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। NADS2, reduced nicotinamide adenine dinucleotide. NADP plus H plus, এটা হলো reduced nicotinamide adenine dinucleotide phosphate, লাস্টে H plus দেওয়া আছে, মানে হলো reduced, মানে বিজারিত। কো এ, পূর্ণরূপ হলো কোএনজাইম এ। এটিপি, এটিপির পূর্ণরূপ হলো এডিনোসিন ট্রাইফসফেট। NADP, NADP হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। স্যার কোএনজাইম এ দিয়ে কি বোঝানো হয়েছে? কোএনজাইম এ, এটা হলো পূর্ণরূপ কোএ, সংক্ষিপ্ত রূপ হলো কোএ। আমরা আমাদের বইয়ে অনেক জায়গাতেই কোএ কথাটা দেখব। এর পূর্ণরূপ হলো কোএনজাইম এ। এরা অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যেমন তোমরা ক্রেবস চক্র যখন পড়বা, তখন কিন্তু ওখানে ক্রেবস চক্র ঘটার আগে অ্যাসিটাইল কোএ বলে একটা যৌগ তৈরি হয়। তাহলে অ্যাসিটাইল কোএ যে যৌগটা, এই যৌগটা তৈরি করবে কোএনজাইম এ। ঠিক আছে? কোনো এর ফুল ফর্ম নেই? এর ফুল নাম নেই, ওটা এনজাইমের নামকরণের একটা নীতিমালা, যে ওর নামকরণ হলো এ, কোএনজাইম এ। আচ্ছা, তাহলে আজকে যে ক্লাসগুলো পড়ালাম, হ্যাঁ, এর মধ্যে কারো কোথাও প্রবলেম আছে কোন টপিকসে? স্যার আমার স্যার একটা ওই প্রশ্ন। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। স্যার সেটা হচ্ছে চিনি কি একমাত্র সুক্রোজ? চিনি ছাড়া কি আর কোনো সুক্রোজ নেই? না, চিনি হলো একমাত্র সুক্রোজ। ওকে স্যার, থ্যাংক ইউ। মানে এমনি এমনি সুক্রোজ এমনি আলাদাভাবে থাকতে পারে। মনে করো যে অনেক ফল, অনেক ফলেও এরকম সুক্রোজ থাকতে পারে। ওখানে কিন্তু সুক্রোজ আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, হ্যাঁ, স্টার্চ আছে, এইভাবে থাকতে পারে। কিন্তু যদি আমি একটা কথা চিন্তা করি যে শুধু সুক্রোজ দ্বারাই গঠিত, তাহলে চিনি। আর সুক্রোজ অন্যান্য শর্করার সাথে মিশ্রিত অবস্থায় থাকতে পারে। ওকে? জি স্যার। স্যার এই প্রস্থেটিক গ্রুপের যে শ্রেণীবিভাগটা, ওটার পর কোন স্লাইডটায় আসলেন? মানে আমাদের লাইন ও, কেটে যাওয়ার পর কোথা তো থেকে শুরু হয়েছিল? এটার পরে আমরা চলে আসলাম এই যে কোএনজাইম। বিভিন্ন ধরনের কোএনজাইম, তাদের সংক্ষিপ্ত নাম এবং পূর্ণ নাম। আচ্ছা। আর স্যার সিলেবাসটা? আচ্ছা, সিলেবাসটা বলছি, তারপরে পরে আরো সমস্যা থাকলে বলবো। সিলেবাসটা হলো, আমরা প্রথম অধ্যায় পড়েছি। প্রথম অধ্যায় হলো কোষ ও কোষের গঠন। এই চ্যাপ্টার থেকে অধ্যায়ের শুরু থেকে নিউক্লিয়াস পর্যন্ত পড়বা। অধ্যায়ের শুরু যেমন কোষঝিল্লি, কোষ প্রাচীর, আমরা কয়েকটা অঙ্গাণু পড়েছিলাম, নিউক্লিয়াস পড়েছিলাম, এই পর্যন্ত প্রথম অধ্যায়। মানে স্যার নিউক্লিয়াসও পড়বো? হ্যাঁ, নিউক্লিয়াসও পড়বা। দ্বিতীয় ওকে অধ্যায় স্যার। কোষ বিভাজনের যাবতীয়, তৃতীয় অধ্যায় কোষ রসায়নের যাবতীয়। ওকে এই স্যার। হলো, কয়টা অবজেক্টিভ আসবে? এখানে আসবে। স্যার দ্বিতীয় অধ্যায় কি আবার করবেন? না, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, এটা গোটাই গোটাই থাকবে। অবজেক্টিভ আসবে 30 মার্ক, অবজেক্টিভ থাকবে 30 মার্ক। হ্যাঁ, আর তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই আমাদের যে স্লাইডগুলো পড়িয়েছি এগুলো থেকে করা হয়েছে, হয়তো 2-3টা বইয়ের অন্যান্য জায়গা থেকে করা হয়েছে। কাজেই তোমরা স্লাইডগুলো, হ্যাঁ, হেড টু টেল যা আছে সব ভালো করে পড়বা। স্যার 3 নম্বর অধ্যায়টা কি সম্পূর্ণই থাকবে? হ্যাঁ, সম্পূর্ণই থাকবে। আর আর তোমাদের, স্যার এক নম্বরটা কি শুধু নিউক্লিয়াসের পর্যন্ত? হ্যাঁ, মানে শুরু থেকে, অধ্যায়ের শুরু থেকে নিউক্লিয়াস পর্যন্ত যাবতীয় অংশ। নিউক্লিয়াসের পরে যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নাই এই সেমিস্টার। নিউক্লিয়াস পড়বো? হ্যাঁ, নিউক্লিয়াস পড়বা, নিউক্লিয়াস পর্যন্ত বলেছি না, নিউক্লিয়াস এর আগ পর্যন্ত না, নিউক্লিয়াস পর্যন্ত। স্যার স্যার নিউক্লিয়াসের নিউক্লিক অ্যাসিড পড়বো? না না না, নিউক্লিয়াসের নিউক্লিক অ্যাসিড বাদ। নিউক্লিয়াসের পরে আছে, তাহলে নিউক্লিয়াসের পরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের পরে আছে নিউক্লিক অ্যাসিড, তাহলে ক্রোমোজোমও বাদ, নিউক্লিক অ্যাসিডও বাদ। তাহলে নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য এই পর্যন্ত পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওগুলো পড়বা, ওগুলো পড়বা, মানে নিউক্লিয়াস সম্পর্কে যেগুলো গঠন আছে সেগুলো পড়তে হবে। ক্রোমোজোম পড়বো না? ক্রোমোজোমের ভৌত ক্রোমোজোম বাদ, গঠন এগুলি ক্রোমোজোম পড়বো বাদ, না? ক্রোমোজোম বাদ। ওকে স্যার। স্যার আমাদের কি সিকিউ কোশ্চেন আসবে? সিকিউ এবার হয়তো আমরা নিতে পারবো না, এবার এমসিকিউ নিব, এমসিকিউ।
শুধু 30টা এমসিকিউ হবে। আর তোমাদের কাছে আমার যে ক্লাসগুলো নিয়েছি সব স্লাইড তোমাদের কাছে আছে, প্রেজেন্ট আছে? জি স্যার আছে। হ্যাঁ, তো ওগুলো স্লাইডগুলো ভালো করে পড়বা। আর স্লাইডের সাথে সাথে বইয়ের যেগুলো বোল্ড অক্ষর দিয়ে করা আছে সেগুলো পড়বা। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে স্যার স্লাইড গুলো না থাকলে তো ওয়েবসাইটে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে ওয়েবসাইটে, ওই যে আচ্ছা ঢাকা স্যার। সিটি কলেজ যে ওয়েবসাইট আছে সেখান থেকে জি পাবা। স্যার। আচ্ছা স্যার। আর কারো যদি কোনো ইউনিটের সমস্যা হয় আমাকে জানাবা যে স্যার পাচ্ছি না। কিভাবে জানাবো স্যার? কেন, ওই যে গ্রুপে আছে না, গ্রুপে মেসেঞ্জার গ্রুপ, সরি ফেসবুক গ্রুপ আছে না, জি স্যার। ওই গ্রুপে তো মেসেজ দেওয়া যায়। সে যে কমেন্টে লিখবো। হ্যাঁ, ওখানে আমার আমার ওখানে তো আমারও তো আইডি আছে, ওই আইডিতে মেসেজ দিয়ে পাঠিয়ে দেবা। ওকে স্যার। তো ঠিক আছে, আর কারো কোথাও সমস্যা স্যার আছে? অপটিমাম পিএইচ মানে কি? অপটিমাম পিএইচ মানে হলো, যেমন আমরা দেখলাম এনজাইমের অপটিমাম পিএইচ হলো 6 থেকে 9। অপটিমাম বলতে যে কোন পিএইচ এ এনজাইম, বেশিরভাগ এনজাইম ক্রিয়াশীল বা কার্যকরী। দেখা গেছে পরীক্ষা করে যদি পিএইচ এর মান 6 থেকে 9 হয়, হ্যাঁ, মানে পিএইচ 6 থেকে 7 এর নিচে হলো অম্লীয়, 7 হলো নিউট্রাল, আর 7 এর উপর থেকে 9 পর্যন্ত হলো ক্ষারীয়। তাহলে এই যে পরিবেশ, তাহলে 6 থেকে 9 যে পিএইচ, এই পরিবেশে কিছু অম্লীয় আর ম্যাক্সিমাম হলো ক্ষারীয় পরিবেশে এনজাইম, বেশিরভাগ এনজাইম কার্যকরী থাকে। তাই বলে যে এরকম যে পিএইচ এর মান মনে করো কারো 2 বা কারো 3, বা পিএইচ এর মান কারো 10 বা 11, এরকমও আছে কিন্তু কিছু কিছু এনজাইমের। হ্যাঁ, ওই 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 পিএইচ হলে তখন তারা কাজ করে। কিন্তু অধিকাংশ এনজাইমের মধ্যে দেখা গেছে যে পিএইচ যদি 6 থেকে 9 থাকে তাহলে এনজাইম কার্যকরী। হ্যাঁ, এই 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 অপটিমাম পিএইচ এ এনজাইম বেশি কার্যকরী হয়, এই জন্য একে বলা হয় পরম পিএইচ। এনজাইমের ক্ষেত্রে পরম পিএইচ হলো 6 থেকে 9। পরম মানে কি? পরম মানে অপটিমাম, যে 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 মাত্রায় বা যে মানে এনজাইম ভালো কাজ করে, এটাকে বলা হচ্ছে পরম। তো গাছেদের ক্ষেত্রে ওকে এরকম স্যার। আছে যে যে তাপমাত্রায় তোমার সালোক সংশ্লেষণ খুব ভালো হয়, এরকম আছে না। উদ্ভিদের ক্ষেত্রেও এরকম আছে যে একটা জি স্যার। নির্দিষ্ট তাপমাত্রায়, জি স্যার, অপটিমাম তাপমাত্রা। অপটিমাম টেম্পারেচার এরকম আছে। এটা প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আছে, আরো অনেক জায়গাতে এরকম কথা পাবা যে অপটিমাম টেম্পারেচার, অপটিমাম পিএইচ, বা আরো অন্য কিছু পেতে পারো অপটিমাম। যে অপটিমাম মানে হলো যে যে মানে বা যে মাত্রায় সংশ্লিষ্ট কোনো যৌগ খুব ভালো কাজ করে, ঠিক আছে, ওটাকে বলা হয় অপটিমাম। সবাই বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আর কারো কোনো প্রশ্ন? যেহেতু সুযোগ আছে, আমার ক্লাস এখনো চলতেছে, নতুন করে প্রবেশ করেছে তো এই জন্য তুই আজকে সময় বেশি। তো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি সলভ করার চেষ্টা করি। তার তৃতীয় অধ্যায়টা স্যার একটু কঠিন লাগে। দ্বিতীয় অধ্যায় একটু কঠিন, এটা ঠিক, এটা আমিও মানছি। এর মধ্যে কঠিন বলতে শর্করা অংশটাই বেশি কঠিন। এনজাইমের যে পড়াটা, স্যার প্রথম অধ্যায় না কঠিন, দ্বিতীয় অধ্যায় তো মোটামুটি ভালো। দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, ওটা সহজ আছে। আর কোষ রসায়নের মধ্যে শর্করার পার্টটুকু একটু কঠিন, তাছাড়া স্যার প্রোটিন। চিত্রগুলো কি একদম মুখস্থ করে ফেলতে হবে? হ্যাঁ, চিত্র লেবেলিং সহ ওটা করবা, যেহেতু এমসিকিউ, হয়তো উদ্দীপক হিসেবে চিত্র আসতেও পারে, এই জন্য লেবেলিং সহ তোমাকে প্র্যাকটিস করতে হবে। স্যার হাইড্রেশন ইয়াটা একটু বুঝাই দিবেন? বলো বলো। স্যার ডিহাইড্রেশন বিক্রিয়াটা। আচ্ছা, ডিহাইড্রেশন মানে কি আগে বলো। তোমার কি জীবনে কখনো ডিহাইড্রেশন হয়েছে? হয়েছে? আমার হয় নাই। ডিহাইড্রেশন মানে হলো পানি বের হয়ে যাওয়া। হ্যাঁ, পানি পানি বের হয়ে বিয়োজন, যাওয়া, পানি শূন্যতা। পানি শূন্যতা। তাহলে তোমার কি কখনো ডিহাইড্রেশন হয় নাই? হয়েছে স্যার। রোজার সময় আমাদের ডিহাইড্রেশন হয় না, আমরা যখন রোজা রাখি। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কি পানি কমে যাওয়া বা পানি শূন্যতাকে বলা হয় ডিহাইড্রেশন। এবার বুঝতে পেরেছো বিক্রিয়া ওটা? জি স্যার।
আচ্ছা, বলো আরো বলো। আমি একটা কোশ্চেন করে দেখি যে স্টার্চে কয় ধরনের লিঙ্কেজ থাকে, কয় ধরনের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে বলো দেখি। স্যার দুই ধরনের। কি বলছেন? স্টার্চে কয় ধরনের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে? স্যার দুই ধরনের, দুই ধরনের। কি কি? 16 আলফা 16 আর এটা আলফা 14 আর আরেকটা হলো আলফা 16। 16। আচ্ছা, এই বলো তো দেখি যে গ্রেপ সুগার কাকে বলা হয়? স্যার গ্লুকোজকে। গ্লুকোজকে। ফ্রুট সুগার কাকে বলা হয়? ফ্রুক্টোজকে। গ্লুকোজকে। ফ্রুক্টোজকে। তারপরে হলো ভুট্টায় একটা প্রোটিন আছে, সরল প্রোটিন, তার নাম কি কে বলতে পারবা? ভুট্টায় প্রোটিন। ভুট্টায় একটা জেইন প্রোটিন। গুড, জেন। এই মেয়েটা খুব হ্যাঁ ভালো জি। পড়াশোনা করতেছে। ঠিক আছে, তোমার নাম কি? কি নাম বলো? নূরে নাজাত। নূরে নাজাত। আচ্ছা, এই মেয়েটা অনেক ভালো করবে। হ্যাঁ, তো ঠিক আছে। নূরে নাজাত। হ্যাঁ হ্যাঁ, নূরে নাজাত। আর কয়েকটা নাম আমার মনে আছে, এরা ভালো পড়াশোনা করে। পূজা বণিক, আরো কে কে যেন আছে। হ্যাঁ, তো তোমরা সবাই যাতে ভালো করো, সবার নামই যাতে আমি মনে রাখতে পারি। হ্যাঁ, এই যে তোমরা ভালো করছো, এই জন্য তোমাদের নামগুলো মনে রাখতে পারছি। আর যারা রেসপন্স করছো না, তাদের নামগুলো আমি মনে রাখতে পারছি না। হয়তো তোমাদেরকে ফেস চিনি না, কিন্তু নাম তো আমার মনে আছে। ঠিক আছে, ফেস যদি ক্লাস নিতাম তাহলে ফেসও চিনতাম। তো এরকম যাতে আমি সবার নামই, ফেস চিনতে পারছি না কিন্তু সবার নামই আমি মনে রাখতে পারছি, এরকম পন্থা অবলম্বন করো, তাহলে তোমারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এখন যাদের নাম নিলাম না, হ্যাঁ, তারা হয়তো কষ্ট পাচ্ছে যে স্যার আমার নাম মনে রাখেনি, তাই না? তাহলে ওদের নামও তো আমি মনে রাখতে পারতাম না, ওরা ভালো রেসপন্স করে বলে ওদের নামটা আমার মনে আছে। তো সবাই চেষ্টা করো যাতে সবার নামগুলো আমি আস্তে আস্তে মনে রাখতে পারি। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তো আর কোথাও সমস্যা থাকলে বলো, নাহলে আজকে ক্লাস আমি শেষ করছি। বলো আরো। স্যার সমস্যা ছিল তো আগের ক্লাসের আচ্ছা স্লাইডে বলো, স্যার। আগের ক্লাসে হোক না, আগের ক্লাসে হোক, অসুবিধা নাই, বলো কোন ক্লাস? স্যার ওখানে আপনি একটা স্লাইডে ডি ফ্রুক্টোজ আর এল ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার দেখিয়েছিলেন, কিন্তু ওখানে দর্পণ প্রতিবিম্ব তো হয় নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা থ্যাংক ইউ। এটা 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 সম্পর্কে আমি বলছি। ঠিক আছে, একটু ওয়েট করো। ওটা কয় নম্বর ক্লাস মনে আছে? সলভ করার কয় নম্বর ক্লাস ওটা বলতে পারবা? সলভ করার কয় নম্বর ক্লাস? স্যার 3 নম্বর খুব সম্ভবত। 3 নম্বর। তিন নম্বর না 2 নম্বর? না, 3 নম্বরে তো মনে হচ্ছে নাই। 2 নম্বরটা দেখি। আচ্ছা, এই যে এখানে এবার খেয়াল করো, এই যে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ আমি পেয়ে গেছি। সবাই দেখতে পাচ্ছ ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ? জি স্যার। আমি বড় করছি জি এটা। স্যার। স্যার চেইন স্ট্রাকচার দেয়। হ্যাঁ, চেন স্ট্রাকচারটা তো আমি দেখাচ্ছি। চেন স্ট্রাকচার দেখো, তাহলে 1 নম্বরে আছে সিএইচও, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই চারটা হলো না স্যার, সরি স্যার, রিং স্ট্রাকচার স্যার। রিং স্ট্রাকচার। ডি ফ্রুক্টোজ আর এল ফ্রুক্টোজের রিং আচ্ছা, ডি ফ্রুক্টোজ আর এল ফ্রুক্টোজ। স্ট্রাকচার। ডি ফ্রুক্টোজ আর এটা হলো এল ফ্রুক্টোজ, এই যে এটা খেয়াল করেছো? জি স্যার। ডি ফ্রুক্টোজ আর এদিকে আছে এল ফ্রুক্টোজ। তাহলে ডি ফ্রুক্টোজে দেখো 1 নম্বর CH2H, এখানেও কিন্তু ঠিকই আছে এল ফ্রুক্টোজে সিও সিও। এখন আমি যদি এই বন্ডটাকে বামে দিই তাও সিওই থাকবে। হ্যাঁ, CH2OH যদি আমি বামে দিই তাই থাকবে। চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে কাইরাল কার্বনে।
তাহলে 3 নম্বর কার্বন কার্বনে দেখো যে বামে আছে OH আর ডানে আছে H, এটা ডি ফ্রুক্টোজ। হোয়ারাস এল ফ্রুক্টোজে দেখো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। এল ফ্রুক্টোজের 3 নম্বর কার্বনটা দেখো চেঞ্জ হয়েছে। জি স্যার। এবার 4 নম্বর কার্বনটা দেখো, 4 নম্বর কার্বনে ডি ফ্রুক্টোজে বামে H ডানে OH আছে। এখানে দেখো 4 নম্বর কার্বনে চেঞ্জ হয়েছে কাঠামো। জি জি স্যার। স্যার। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরে বামে আছে H ডানে আছে OH ডি ফ্রুক্টোজে। এল ফ্রুক্টোজে কাঠামো পরিবর্তন হয়ে কার্বনের বামে হয়েছে OH আর ডানে হয়েছে H। তাহলে এখানে শুধু কাইরাল কার্বনে কাঠামোগুলো পরিবর্তন হবে, আর যেগুলো কাইরাল কার্বন নয় সেগুলো কিন্তু যেমনকার তেমনই থাকবে। তুমি ইচ্ছা করলে দিতে পারো এদিকে CH2OH দিতে পারো, এই একই বোঝাবে। ঠিক আছে, এটাই হলো ডি আর স্যার রিং স্ট্রাকচারে রিং স্ট্রাকচারে এগুলো আসবে না। রিং স্ট্রাকচারে তোমার ডি আর এল কথাটা আসবে না। ঠিক আছে, রিং স্ট্রাকচারে এগুলো আসবে না। যেহেতু অক্সিজেন সেতু তৈরি হয়ে যাবে তখন আর ডি আর এল কথা যদি আমরা এখানে বলছি যে ডি ফ্রুক্টোজের এটা রিং স্ট্রাকচার, হ্যাঁ এখানে হলো বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, কিন্তু ওখানে আমরা এগুলো করবো না। ঠিক আছে, আর প্রকৃতিতে আমরা জানি বেশিরভাগ ডি গ্লুকোজ বা ডি ফ্রুক্টোজ বেশি পাওয়া যায়, আর প্রকৃতিতে এল ফ্রুক্টোজ বা এল গ্লুকোজের সংখ্যা খুবই নগণ্য, দেখা গেলো 1%-এরও কম থাকে। এই জন্য ওগুলো নিয়ে অত মাতামাতি করার দরকার নাই। এল ফ্রুক্টোজ বা ডি ফ্রুক্টোজ এগুলো নিয়ে অত এল ফ্রুক্টোজ আর এটা হলো এল গ্লুকোজ, এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। জি স্যার। জাস্ট আমরা চেন স্ট্রাকচারটা বুঝতে স্যার পারছি। তঞ্চিত মানে কি? তন্ত্রিত মানে জমাট বাঁধা। আমরা কি চেইনটা মনে ও রাখবো? আচ্ছা। হ্যাঁ, চেনটা মনে রাখবো, মানে যে চেনটা আছে চেন স্ট্রাকচার ডি ফ্রুক্টোজের এবং এল ফ্রুক্টোজের চেন স্ট্রাকচার এটা মনে রাখবো। তাহলে রিং না পড়লে হবে না, রিংটা তো পড়তে হবে, রিংটা শিখতে হবে না যদি রিং স্ট্রাকচার আসে। ও আরেকটা ভালো কথা, এই যে ডি ফ্রুক্টোজ, এই ডি ফ্রুক্টোজের রিংটার নাম কি বলো তো? ডি ফ্রুক্টোজের রিংটার নাম কি বলতে পারবা? পাইরন। পাইরানোজ। পাইরানোজ না, ফিউরানোজ। ফিউরানোজ স্যার ফিউরানোস। হ্যাঁ, ফিউরানোজ হবে। আর যদি আমরা গ্লুকোজে আসি, ডি গ্লুকোজ, তাহলে সেটা পাইরানোস। এটা হবে পাইরানোজ। তো আর কারো কোথাও প্রবলেম আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো স্যার বলো। স্যার সেলুলোজের যে রিং স্ট্রাকচারটা, ওখানে কার্বন গুলি না দেখিয়ে শুধু এইচ আর ওএইচ এগুলি দেখিয়েছে। কার্বন গুলো, ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার ওখানে, মানে এখানে স্যার যেমন আমি তো কার্বন লিখেছি, এটা কি ভুল হবে? না না, কোনো ভুল নাই। কেউ যদি মনে করে যে আমি যে এখানে যেমন দেখাচ্ছি যে আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচারটা এখন তোমাদের সামনে, এখানে খেয়াল করো, এখানে যেমন 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, হ্যাঁ এই কার্বন আমরা দেখাইছি। তাহলে আমি যদি এখানে কার্বনটা না লিখি, শুধু এরকম ব্লক করে দিলাম, এখানে আমি ব্লক করে দিলাম, এখানে উপরে এইচ নিচে ওএইচ দেখালাম, কার্বন দেখালাম না, তাহলেও কিন্তু মার্ক দিব। ঠিক আছে, কার্বন না দেখে উপরে দেখালাম এইচ, নিচে দেখালাম ওএইচ, আবার এখানে উপরে এইচ নিচে ওএইচ, কার্বন নাই, কার্বন এখানে ব্লক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরকম দেখালেও হবে। আচ্ছা, সেলো বায়াসটা বের করি, সেলো বায়াসটা বের করি তোমাদের দেখাই। এই যে সেলো বায়াস, এটার কথা বলছো? সেলো বায়াস নিচে আছে ম্যালটোজ। হ্যাঁ, এখানে কিন্তু কার্বন সংখ্যা, এখানে কিন্তু কার্বন সংখ্যা দেওয়া নাই, কার্বন কার্বন, এখানে কার্বন কিন্তু কোথাও লেখা নাই। যেগুলো রিং এর মধ্যে যে কার্বন গুলো আছে সেই কার্বন একটাও আমরা কিন্তু লিখি নাই। এখানে লিখেছি কোথায়? যেটা রিং এর বাইরে, CH2OH, তাহলে ওটা তো লিখতেই হবে, রিং এর বাইরে যেটা আছে। আর রিং এর মধ্যে যে কার্বন গুলো ছিল সেগুলো আমরা লিখি নাই। এটা কেউ যদি ইচ্ছা করে লিখো না তাও হবে, এখানে কার্বন লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে কার্বন যদি আমি না লিখি তাহলে আমি এখানে ব্লক করে দেবো, এরকম ব্লক। ওকে, তো ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।